প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস থেকে প্রচারিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমি তাহিয়া পাপড়ি। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ ও একসময়ের তুখোড় ছাত্রনেতা এবং নাগরিক ঐক্য এর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, যিনি থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং এদেশের আপামর জনসাধারণের মুক্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, চলুন আমরা কথা বলি তার সাথে। একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? একটু জটিল, একটু বলতে কিন্তু কখনো খুব সহজ ছিল না। সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে বেশ কিছু বছর ধরে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের যে মূল স্পিরিট, অপরের মতের প্রতি সহিষ্ণুতা, এটার অভাব আছে। এইখানে সংসদীয় গণতন্ত্র বা সাধারণভাবে গণতন্ত্র মানে হচ্ছে ভোট। ঠিক মতো ভোট হচ্ছে কিনা, সেই ভোটটাও ঠিক মতো হয় না, কিন্তু একটা ভোট কোনো রকম হলেই চলে এবং ভোট শাসনটাই যেন গণতন্ত্র, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। অথচ গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও কিন্তু এ নয় যেটার মানে সংখ্যালঘিষ্ঠের দমন, বরঞ্চ সংখ্যালঘিষ্ঠের মতকে শ্রদ্ধা দিয়ে তাদের প্রতি যথাযথ সম্মান রেখে সংখ্যাগরিষ্ঠের মত দ্বারা দেশ পরিচালনা করা। দুটো দল থাকে সাধারণত, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। সরকারি দল বিরোধী দলের মধ্যে সুসম্পর্ক পারে, কিন্তু বিগত বেশ কয়েক বছরে আমাদের দেশে এই দুটো দলের মধ্যে কোনো সুসম্পর্ক গড়ে ওঠে নাই, বরঞ্চ দিন দিন সেটা সংঘাতময়, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিভাবে নির্বাচন হবে সেটা নিয়ে দুটো দল পরস্পরের মুখোমুখি চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কাজেই পরিস্থিতিটাকে আমি সুখকর বলবো না। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রক্রিয়ায় তৃতীয় ধারার রাজনীতির উত্থান সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব, এবং শুধু সম্ভব না, এটা প্রয়োজনীয়। এখন মানুষ দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে গেছে। সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি এরকম করে করছে। এখন সেটা কাদা ছোড়াছুড়ি না, এখন এটা মানে ইট ছোড়াছুড়ি হতে হতে বোমা ছোড়াছুড়ি পর্যন্ত চলে গেছে। গণতন্ত্রের ভবিষ্যৎ সেরকম সময় মানুষ মনে করছে যে বরঞ্চ নতুন কোনো কিছু আসতে ভালো। এখনই তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির বিকাশের সম্ভাবনা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে তৃতীয় রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা এত তীব্র, এত প্রবল যে এটা এখন আর অসম্ভব বলে মনে হয় না। অনেকের ধারণা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বাংলাদেশের এগারোর দিকে নিয়ে যেতে পারে, এ বিষয়ে আপনি কি ভাবছেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১/১১ যে হয়েছিল তার যে পশ্চাৎভূমি ছিল সেটা প্রধানত এটাই যে দুটো মূল রাজনৈতিক দলের কোনো সমঝোতা হয়নি। এখনও পরিস্থিতিটা এরকমই দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আর একটা ১/১১ মতো কি হতে পারে? হতেগুলো একদম দুজন মিলেই একটা অমীমাংসীয় দ্বন্দ্বের জায়গায় পৌঁছে। শব্দটাকে আমি বিশেষভাবে বলছি অমীমাংসীয়, ইংরেজি বলতে পারেন ইরেকনসিলেবল, যেটাকে আমরা মীমাংসা করতে পারছি না। সেরকম জায়গায় যদি চলে যায় তখন কাউকে তো রেফারির ভূমিকা লাগবে, কাউকে ইন্টারভিন করতে হবে, মধ্যস্থতায় কেউ আসতে হবে, তাছাড়া এটা এগোতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি রাজনৈতিক দল সহনশীল হয়, তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে 1/11 বলতে আমরা যেটা বুঝি যে একটা জরুরি অবস্থা, পেছনে সামরিক বাহিনী, সামনে একটা যে কোনো শক্তি রাখলো, এরকম নয়, বরঞ্চ রাজনৈতিকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবার ব্যাপার তারাই বার করতে পারে। যদি নাই বার করতে পারেন তাহলে শেষ পর্যন্ত 1/11-এর মতো একটা ঘটনা ঘটলে আমি বিস্মিত হব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুটি দলই তাদের একই অবস্থানে আছেন। এদিকে আওয়ামী লীগ হচ্ছে
সরকার দিয়ে নির্বাচনে যাবেন না, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিবেন, আবার বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। তো সেই ক্ষেত্রে কিভাবে নির্বাচন সম্ভব, বা নির্বাচন আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে? আছে এই কথা কিন্তু আসলে ঠিক না। আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন তাহলে খেয়াল করবেন যে দুটো দলই তাদের অবস্থান পরিবর্তন করেছে। অর্থাৎ একটা কেয়ারটেকারের দাবি ছিল বিএনপির, যেটা অরিজিনাল দাবি ছিল সবার। এখন কেয়ারটেকারের দাবি আর নেই। লন্ডন গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, এবং বলেছেন যদি রাজি থাকে তাহলে যোগ দিতে পারেন। এটা ছিল সেই সময় যখন স্যার ডেভিড নিনিয়ান এসেছিলেন। নিনিয়ান এরকম একটা প্রস্তাব ছিল 5 জন এদিক থেকে 5 জন এদিক থেকে ইলেক্টেড মেম্বার এমপিদের নেওয়া হবে, তার উপরে একজন প্রধানমন্ত্রী থাকবেন বা যে নামে তাকে ডাকুন। এই কথা বলবার পরে বা তার আগে থেকে বিএনপি কিন্তু বলছে যে কি নামে ডাকবো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্রস্তাবটাও হতে পারে কিন্তু কোনো রকমে শেখ হাসিনাকে তারা সরকার প্রধান মানবেন না। তো ধরেন সরকার প্রধান শেখ হাসিনা নাই থাকলেন, এটা আমি একেবারে নিজের কথা বলছি, শেখ হাসিনা সরকার প্রধান থাকলেন না, যদি জিল্লুর রহমান সাহেব হন কিংবা স্পিকার হন কিংবা সেই রকম কেউ যেটা শেখ হাসিনার পক্ষেরই লোক হয় কিন্তু তুলনামূলক একটা নিরপেক্ষতার ভাব তার আছে, খুব অসম্ভব মনে করি না। এই কারণে যে আচরণে উচ্চারণে আমার মনে হয়েছে বিএনপি মোটামুটি নিশ্চিত যে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হলে তারা জিতে ক্ষমতায় যাবে। যদি নির্বাচন তারা নাই মানে তাহলে কি হবে, তারাও মনে করে এরকম 1-11-এর মতো কিছু হতে পারে। এই কারণে তারা নির্বাচনে আসতেও পারে। আপনি খেয়াল করেছেন আমেরিকান রাষ্ট্রদূত কিন্তু এর মধ্যে কয়েকদিন হলো বলেছেন যে শেষ পর্যন্ত রাজনৈতিক ধারা সেটাকে বিএনপি এবং আওয়ামী লীগ তো ভালো চোখে দেখার কোনো প্রশ্ন নেই। অতএব তারা কোনো না কোনো একটা তাদের সমালোচনা করবেই, করতে হয় বলে তারা বলছে বিরাজনীতিকরণ। কারণ তারা তো রাজনীতি করে না, ওরা আবার বিরাজনীতিকরণ কী করবে? যেমন আমি আপনার প্রশ্নের জবাবে বললাম যে তৃতীয় ধারা হওয়া সম্ভব, তারা তো ইতিমধ্যে বলেছেন না তৃতীয় রাজনৈতিক ধারা হওয়া সম্ভব নয়। বাংলাদেশে এই দুই পরিবারকে বাদ দিয়ে কোনো দেশের জন্য এটাই একমাত্র মঙ্গল। কিন্তু বাংলাদেশে অনেকেই যারা এই দ্বিদলীয় ধারার রাজনীতির, আওয়ামী লীগ এবং বিএনপি এই দ্বিদলীয় ধারার রাজনীতির বাইরে যারা কথা বলেন, অনেকে তাদেরকে বিরাজনীতির সমর্থক বলে মনে করেন। এই ব্যাপারে আপনার কি মতামত? কি হয়েছে আপনি যে কথা বললেন না তাতে খুব স্পষ্ট যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে যারা আছে রাজনৈতিক ধারা সেটাকে বিএনপি এবং আওয়ামী লীগ তো ভালো চোখে দেখার কোনো প্রশ্ন নেই। অতএব তারা কোনো না কোনো একটা তাদের সমালোচনা করবেই, করতে হয় বলে তারা বলছে বিরাজনীতিকরণ। কারণ তারা তো রাজনীতি করে না, ওরা আবার বিরাজনীতিকরণ কী করবে? যেমন আমি আপনার প্রশ্নের জবাবে বললাম যে তৃতীয় ধারা হওয়া সম্ভব, তারা তো ইতিমধ্যে বলেছেন না তৃতীয় রাজনৈতিক ধারা হওয়া সম্ভব নয়। বাংলাদেশে এই দুই পরিবারকে বাদ দিয়ে কোনো রাজনীতিবিদও বলেছেন, আওয়ামী লীগের নেতারাও বলেছেন। অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন তারা রাজনীতিকে এই দুটো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। যদিও ভাবখানা এরকম যে দুটো পরিবারের মধ্যে, দুটো ব্যক্তির মধ্যে, দুটো দলের মধ্যে লড়াই প্রধান, কিন্তু তা নয়। তারা লড়াই করেন কেবল ক্ষমতার জন্যে, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বটরার জন্যে। বাকি যেটা নতুন কিছু হতে গেলেই তারা তার বিরুদ্ধে চালন করবে। কেন এরকম হয়েছে না দুটো দলের বাইরে, এটা কোনো অসম্ভব বিষয় নয়। এবং যারা আসবেন তারা রাজনীতির বাইরে আসবেন এরকম কিন্তু কথা না। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি 1-11-এর মতো কোনো জিনিস আগেও সমর্থন করিনি, এখনও করবো না। বরঞ্চ আমি অভিযোগ এরকম করতে পারি যে 1-11-এ যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকারের শপথ মিলছেই না, তখন এটা আসতে পারে, আমি তাকে ওয়েলকাম করছি না। কিন্তু বলছি যে এই সময়ে রাজনৈতিক প্রক্রিয়াতেই আর একটা ধারার দল বা আর একটা ধারার শক্তি গড়ে উঠতে পারে, সেটা অবশ্যই রাজনৈতিকভাবে গড়ে উঠবে। বিরাজনীতিকরণের কোনো প্রশ্ন এখানে আসে না। কিন্তু বিরাজনীতির কথাই তারা বলছেন যে এদের কোনো রাজনীতি নেই। এই দুই দল তো দীর্ঘদিন ধরে রাষ্ট্র চালিয়েছেন, তাতে কি এদেশের জনগণের মুক্তি সম্ভব? আপনি নিজের প্রশ্ন থেকেই কিন্তু উত্তরটা খুব পরিষ্কার হয়ে আছে যে এতগুলো বছর ধরে এই দুটো দল যে রাজনীতি করেছে, দেশ শাসন করেছে, তাতে জনগণের মুক্তির কোনো দিশা পাওয়া যায়নি। এখন পাওয়া অভিযোগ আগেই উঠে গেছে। লাইক ধরেন শেয়ার কেলেঙ্কারি, ধরেন আপনার একদম
মানে রিসেন্টলি যেগুলো হলো, পদ্মা সেতুর ব্যাপারে দুর্নীতির অভিযোগে অর্থই বন্ধ করে দেওয়া হলো, এবং সবশেষে হলমার্ক সহ ব্যাংকগুলোর কেলেঙ্কারি। তো এইরকম করে যদি দুর্নীতি হয়, একটা পত্রিকায় আমি দেখলাম হলমার্কের ঘটনা লিখেছে যে হিমবাহের সমস্ত বিষয়টাই দুর্নীতির পঙ্কিলতায় নিমজ্জিত দেখা যাবে। সেই পরিস্থিতিতে তাদের থেকে মুক্তি দরকার। এই অভিযোগ বিএনপি এখন আওয়ামী লীগ সম্পর্কে করছে, আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে গতবার করেছে, এবং পরস্পরের বিরুদ্ধে এই অভিযোগগুলো করছে। এখন সেটা সারফেসে আসছে, মানুষ দেখছে যে সেই কথাগুলো সত্যি। কাজে তাদের কাছে মুক্তির আশা করার কোনো কারণই নেই। তৃতীয় শক্তিটা খুব মুশকিল, যে হ্যাঁ তৃতীয় শক্তি পারবে, কিন্তু অবজেক্টিভ কন্ডিশন বলছে, যে পরিস্থিতি বিরাজ করছে তা বলছে নতুন একটা কিছু না হলে এই জাল থেকে, এই মাকড়সার জাল থেকে বেরোবার অন্য কোনো উপায় নেই। আমরা অ্যাবস্ট্রাক্ট ভাবে দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে বের হওয়ার জন্য, অথচ জনগণ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করছে, আরেকবার বিএনপিকে সমর্থন করছে, কিন্তু কোনোভাবেই এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনটা হচ্ছে না। তো এক্ষেত্রে আপনি কিভাবে ভাবছেন যে কিভাবে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব? রাজনীতিকদের বা আপনার ব্যর্থতার দায় আপনি বলছেন যে জনগণ তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির কাছেই যাচ্ছে, আর কোনো গন্তব্য কি আছে, যাওয়ার জায়গা কি আছে? নাই তো। তো ভোট লেগেছে, কাউকে তো ভোট দিতে হবে। ভোট দেবার জন্য দুটো দলই আছে, অর্থাৎ তারা একটা দলকে বেছে নিচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় দেখুন, ওখানে আওয়ামী লীগের মধ্যে থেকে একজন বেরিয়েছেন যিনি আওয়ামী লীগ থেকে আলাদা। আওয়ামী লীগ তাকে সমর্থন দেয়নি, সমর্থন দিয়েছে আরেকজনকে। আওয়ামী লীগের লোকও আওয়ামী লীগের সেই প্রার্থীকে বেছে নেয়নি। সাধারণ মানুষ সহ আওয়ামী লীগের মানুষ এবং বিএনপির মানুষ সবাই মিলে ওই তৃতীয় শক্তি, যেটা, আমি তো সিটির কাজকর্ম খুব কখনো করিনি, আমি দীর্ঘদিন ধরে ঢাকা সিটিতেই আছি, যোগাযোগ আছে অনেকের সঙ্গেই, কিন্তু নির্বাচন করার কোনো চিন্তা আমার মাথায় ছিল না। আমি তাদেরকে বললাম যে আমরা তো দেখতে হবে যে মানুষ কী চায়। তারা বললো আমরা মিটিংয়ের ব্যবস্থা করবো, আপনি এসে কথা বলেন। প্রায় 3 আছি, আমরা আপনার সম্পর্কে শুনেছি, আমরা আপনার জন্য কাজ করবো, ভোট দেবো, এটা আমাদের সিদ্ধান্ত। এবং জানেন আপনি যে এই জন্যে হঠাৎ করে একজন মহিলা প্রার্থীকে দক্ষিণ থেকে উত্তরে নিয়ে আসা হলো আমাকে মোকাবেলা করবার জন্য, এবং শেষ পর্যন্ত জেতা যাবে না বলে সরকার পক্ষ এই নির্বাচনটা বাতিল করে দিল, স্থগিত। এখন পর্যন্ত তার খবর নেই। আর আপনাকে আরেকটা কথা আমি বলি, আজকে হলো 6 তারিখ, 5 সেপ্টেম্বর ব্র্যাক ইউনিভার্সিটি সিটি গভর্নেন্সের উপরে একটা রিপোর্ট বের করেছে, সেটা প্রকাশনা একটা অনুষ্ঠান ছিল, আমি গেছি সেখানে। ওই রিপোর্ট যদি আপনি জোগাড় করতে পারেন, পড়ে দেখবেন, তারা বলছে সিটি গভর্নেন্সের বেস্ট ওয়ে হচ্ছে নন পার্টিজান করা। এখানে যাতে দলবাজি না হয়, দলীয়করণ না হয়, তাহলেই কেবল এটা সঠিক জায়গায় যেতে পারে। এখন আপনি যদি দলীয়করণ করে ফেলেন, আর কাউকে দাঁড়াতে না, কিন্তু জাতীয় নির্বাচনে এখন প্রাণান্ত শক্তি সবাই ব্যবহার করার চেষ্টা করছেন। হোসেন মোহাম্মদ এরশাদ, উনি মহাজোটে আছেন, কিন্তু উনি বলছেন না আমি তৃতীয় শক্তি, আমি আলাদা করে দেব। আসম রাও উনি বলছেন আমরা তৃতীয় শক্তি, আমি আলাদা করে দেব। মানে এখন সবাই তৃতীয় শক্তি হওয়ার করছেন, কারণ হলো যে তৃতীয় শক্তিটা যে জনগণের পছন্দ, এটা এই সমস্ত কথার মধ্যে দিয়ে পরিচ্ছন্ন। গতবার মানে গত টার্মে যখন আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল, সেটাকে তবুও একটা সাফল্যের পালক দেওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে 3.5 বছরের মাথায় সরকারের সব কিছুই মনে হয় ভেঙে পড়ছে। সরকারের সাফল্যের তুলনায় ব্যর্থতা, হতোদ্যম হয়ে যাওয়া, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংশয়, পরস্পরের সাথে পরস্পরের মতের অমিল ইত্যাদি এমনভাবে প্রকাশিত হয়ে গেছে যে এখন সরকারের সাফল্যের পাল্লা অনেক হালকা হয়ে গেছে। ঘটনা ঘটেছে যেগুলো সরকারের ব্যর্থতার একদম স্পষ্ট শব্দে, যেমন ধরেন শুরুর দিকে শেয়ার কেনা তদন্ত করবার জন্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর খালেদ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি একটা রিপোর্ট বের করেছিলেন, রিপোর্টের খসড়া কিছু কিছু প্রকাশও করেছিলেন, যাতে
মূলত সরকারি দলের যারা আছেন তাদের, কিছু কিছু বিরোধী দলের সদস্য জড়িত আছেন, এরা বিডের সমস্ত হাত অনেক লম্বা, অনেক শক্তিশালী, মানে অর্থমন্ত্রীর চাইতেও শক্তিশালী বা সরকারের চাইতেও শক্তিশালী দেশের মধ্যে আছে। এই রকম নির্লজ্জ কথা স্বীকার করলেন কীরকম করে? কেউ এটা মানে নাই, সবাই মনে করেছে শেয়ার কেলেঙ্কারির জন্য এই সরকার দায়ী। 33 লক্ষ পরিবার নিঃস্ব হয়ে পথে বসে গেছে। তারপরে যদি সরকার বলে দেশ আমরা খুব ভালো চালাচ্ছি, এটার কোনো মানে হতে পারে না। ধরুন, দেশের অগ্রগতির জন্য দরকার যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, 3টা সেক্টরে কোনো সাফল্য নেই। আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক তার আগের দিন অর্থাৎ 5 তারিখে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়ে বলেছেন অসাধারণ সাফল্য অর্জন করেছেন তারা, এবং এখন কোনো লোডশেডিং নেই। বলে উনি আবার রসিকতা করে বলছেন, আমি নির্দেশ দিয়েছি যদি এরকম চলে তাহলে তো মানুষ এই লোডশেডিং কাকে বলে তা ভুলে যাবে, এই জন্য সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা লোডশেডিং যেন করা হয়। শহরের একটা পশ এলাকাতে থাকি, সেখানে 3 বার লোডশেডিং হয়েছে। সো 2 বার যদি ওনার নির্দেশ মতো হয়, 3rd টাইম কী কারণে হলো? এই যে মানে খুব বালখিল্যতা, ছেলে মানুষই করা, এগুলো মানুষ চোখের সামনে দেখছে। তারপরে ধরেন সর্বশেষ যেটা ঘটেছে ব্যাংক কেলেঙ্কারি, মানে অর্থনীতির যদি ধমনী বলেন সেটা হচ্ছে ব্যাংক। সেই ব্যাংকে বিশেষ করে সোনালী ব্যাংকের যে শেয়ার, যে 16,000 কোটি টাকার মতো জাল জুয়ো করে নিয়ে গেছে, এটার উপরে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে মানুষ সরকারের দিকে এখন রীতিমতো সন্দেহের আঙুল তুলে ফেলেছে। আপনার হয়তো মনে আছে, ভারতে এক মন্ত্রীর নামে এই ব্যাংক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল এবং সেই টাকার পরিমাণ অনেক কম ছিল, কিন্তু অভিযোগ উঠবার কারণে তার নামে ফৌজদারি মামলা হয়েছিল এবং তাকে জেলে যেতে হয়েছে। এইখানে যার নামে এই অভিযোগ, তিনি গেছে 3 গুণ টাকা আমার আছে, সব টাকা দিয়ে দেবো। 3 গুণ টাকা থাকলে সাথে সাথে এনবিআর ধরার কথা থাকে। তুমি 3 গুণ টাকা মানে 12,000 কোটি টাকার হিসাব দাও, কত টাকা ট্যাক্স দিয়েছো। এই জন্য কিন্তু তার জেলে যাওয়া দরকার। কিভাবে এত টাকা করলো এবং সেই টাকার কোনো ট্যাক্স দিয়েছে কিনা, এনবিআর ধরে তাকে গিয়ে জেলি পুরবার কথা, সেটা হয়নি। তারপরে উনি যেই টাকাগুলো পেলেন, কীরকম করে পেলেন, ডকুমেন্টগুলো যা বাংলাদেশ ব্যাংকই বলেছে এটা দুর্নীতি এবং জুয়াচুরির মধ্যে দিয়ে হয়েছে। তাহলে তো একটা বাংলাদেশ ব্যাংকই তো তার বিরুদ্ধে, কী বলে, সোনালী ব্যাংকই তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবার কথা ছিল। সোনালী ব্যাংক সে মামলা করেনি। সবাই জানে বোর্ড অনুমোদন না দিলে এতগুলো টাকা উনি ছাড় করতে পারতেনই না। কথাবার্তা উঠেছিল একজন উপদেষ্টার নামে, এবং ক্ষমতার শীর্ষস্থানীয় ব্যক্তি এটার মধ্যে জড়িত বলে মানুষের বিশ্বাস এসে গেছে। সো কেমন চলছে সরকার এই 3.5 বছর, এটা বলতে এরকম অর্থমন্ত্রী বলেছেন না, আমরা 40-50 হাজার টাকা তাদেরকে আমি দিচ্ছি, আর 4,000 কোটি টাকার দুর্নীতি, এমনকি দুর্নীতি কত, মানে একটা হতে পারে ওই যে শিশুসুলভ কথাবার্তা বলে না, মানুষ বেশি বয়স হলে সিনাইল হয়ে যায়, তখন কথা যা বলে তার কোনো হিসাব থাকে না। অর্থমন্ত্রী যাচ্ছে তাই ধরনের কথা বলছেন। খোদ অর্থমন্ত্রী যদি ব্যালেন্স না ঠিক থাকে তো দেশের অর্থনীতির ব্যালেন্স থাকবে কীরকম করে? এবং প্রধানমন্ত্রীও সংসদে যেরকম হাস্যরসের মধ্যে দিয়ে, তামাশার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ফলে মানুষের মধ্যে এদের প্রতি বিশ্বাসের ভাব, আস্থার ভাব শূন্যের কোঠায় চলে গেছে। দেশ ভালো চলছে না। তো বাংলাদেশের জনগণের জন্য একটা ভালো জননিরাপত্তামূলক একটা সুখকর পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এই সরকার সেরকম কোনো পদক্ষেপ নিতে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন হাস্যকর কথা বলেছেন। কিছুদিন আগে ঈদ গেল, ঈদের মধ্যে বলেছেন যে জনগণের নিরাপত্তার জন্য আসলে তালা ঝোলানো উচিত। এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা আগেই বলেছেন, এগুলো বালখিল্যতা, মানে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা, এত স্টুপিড হয়ে যাওয়া আমি খুব কম দেখেছি। এরকম ক্ষমতার, তারপরে যোগাযোগ মন্ত্রী আবার সেদিন আমার এক টেলিভিশন সাক্ষাৎকার একজন বলেছিলেন যে একজন টিকিট চেকার বা একজন সুপারভাইজার টিকিটে দুর্নীতি করেছে, কত টাকা হতে পারে, 10, 20, 50 টাকা, তার জন্য অর্থমন্ত্রী তাকে চড় মেরেছেন। তাহলে 4,000 টাকার দুর্নীতি করেছে, তাকে কি করা উচিত? এই থেকে আমি বলছি যে এখন এদের কাছ থেকে আশা করারই বা কি আছে? এরা সাধারণ জনগণের ভাগ্য নিয়ে খেলছেন না। 5 বছরের জন্য নির্বাচিত না, তারা 5 বছর তো থাকবে। 5 বছর পর যদি ভোট হয়, ঠিক মতো ভোট হয়, তখন জনগণ তাদের রায় দেবে। তারপরে দেখেন আমাদের দেশে এদিকে লিমন নামে লিমন একটা কলেজ স্টুডেন্ট, তো তাকে পঙ্গু করে দেওয়া হলো, এর সরকারের নেই। সরকার আছে, সরকার
মানে র্যাব আবার তার নামে মামলা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সিভিল সোসাইটির লোকজন অনেক বেশি সচেতন বলে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, মিডিয়া প্রতিবাদ করেছে, ফলে কোর্ট বলেছে লিমনের নামে যেন ফার্দার কোনো মামলা নেওয়া না হয়। অগ্রগতি আছে, আমি এটা বলবো যে মানে সমাজের অভ্যন্তরে অনেক অগ্রগতি আছে, যেটা হয়তো এখনো সেরকম করে দৃশ্যমান নয়, অথবা দৃশ্য নেই বলে চোখ এড়িয়ে যাচ্ছে। না, লিমন হচ্ছে দেশে দেখা যায় যে অনেক মানুষ আছে যারা একেবারে সম্পূর্ণভাবেই তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নানাভাবে ভঙ্গ করে দিচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। তো এই ক্ষেত্রে আপনার কি অভিমত? না, সেটা এরকম হচ্ছে না আমি তা বলবো না, সেটার জন্য আপনার সমগ্র রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে। ওইটা একটা অনেক বড় ধরনের কথা বলা যাবে না, সামগ্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তন কিভাবে হওয়া সম্ভব, এটা একটা অনেক বড় প্রশ্ন। আমি সংক্ষেপে এরকম করে বলতে পারি যে এইরকম একটা ব্যবস্থা গড়ে তোলবার অঙ্গীকার সম্পন্ন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যেতে হবে। এখন অঙ্গীকার বলতে খালি বক্তৃতার অঙ্গীকার বোঝাচ্ছি না, অর্থাৎ আচরণে, উচ্চারণে, অনুশীলনে সেরকম কোনো দল যদি তৈরি হয় তার হওয়া সম্ভব। আমি এখন অসম্ভব মনে করি না, এই কারণে যে মানুষের মধ্যে আমি এখন অনেক ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি, অনেক। আমি ওই জন্য আশাবাদী। প্রিয় দর্শক, আমরা এখন অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। আজকে যারা প্রবাসী বাঙালিদের মধ্যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আপনার কাছে একটা অনুরোধ, আপনি তাদের জন্য কিছু বলুন। বাঙালিদের আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে, বিশ্বের যে যেখানে যে অবস্থা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। একেবারে এই প্রাসঙ্গিক কথাই বলছি। আমি খেয়াল করেছি শুরুর দিকে অনেকেই সরকারের এই ধরনের ভুল ভ্রান্তি, তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করা, দুর্নীতি করা ধরতে পারছিল না, অথবা ধরতে পারলেও বলতে পারছিল না। আসলে তো দেশের কাউকে হিসেব করে তাদের চলতে হয় না, কাউকে ভয় করে চলতে হয় না। অতএব শুরু থেকেই আমি তাদেরকে অনেক বেশি উচ্চকণ্ঠ দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত তারা সেই উচ্চকণ্ঠ আছেন। তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়, ফোন করেন, কথা বলেন, মাঝে মাঝে টিভির অনুষ্ঠান দেখে কিংবা লেখা পড়ে কথা বলেন। আমি শুধু তাদের প্রতি অনুরোধ করব, তারা যেন তাদের স্পিরিটটা ধরে রাখেন এবং দেশের অভ্যন্তরে তারা সেখান থেকে যতখানি প্রভাব বিস্তার করতে পারেন সেটা করেন। আর সেরকম আন্দোলন যখন গড়ে উঠবে তখন যেন তার প্রতি সমর্থন জাগান। আমি এই ব্যাপারে নিশ্চিত এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না, কিছু না কিছু একটা হতেই হবে, সেটা যাতে ইতিবাচক হয় সেজন্যে যেন তারা অবদান রাখে। আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ। এটা মানে অনেক বড় সুযোগ। শুধু লস অ্যাঞ্জেলেস টিভি মানে আমি মনে করি যে শুধু লস অ্যাঞ্জেলেস নয়, সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র বা হয়তো ইউরোপের অন্যান্য দেশেও এই কথাগুলো যাবে। মানে এই যে আমার কথাগুলো বলবার সুযোগ পেলাম তাদের সামনেও, সেজন্য আমি আপনাদের টেলিভিশন কর্তৃপক্ষকে, দেশে যারা আছেন তারা, আর দেশের বাইরে মানে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ যারা কাজ করছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাদের সবাইকে শুভকামনা জানাই এবং আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।